যে মানুষ সারা জীবন দৌড়েছে অন্যের জন্য, অবসরের পর সে কোথায় দাঁড়ায়? শুনে নিন। অবসর একটা জীবনের নীরব প্রশ্ন। সকালবেলা গিন্নির হাতে চা খেয়ে সাইকেলটা নিয়ে বাজারে গিয়েছিলেন মহিতোষ। বাজার ভর্তি থলেটা নিয়ে বাজারের বাইরে বেরোতেই মোড়ের মাথায় দেখা হয়ে গেল সুকোমল ডাক্তারের সঙ্গে। সুকোমল ডাক্তার বয়সে মহিতোষের কাছাকাছি, একই পাড়ায় থাকেন। ওদের হাউস ফিজিশিয়ান, বহু বছরের সম্পর্ক। সেই সূত্রে এখন রোগী আর চিকিৎসকের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্কটাই যেন এগিয়ে থাকে কোথাও। সুকোমল ডাক্তারের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ সব সময়। ঠোঁটের কোণে লেগে থাকা সৌম্য সুন্দর হাসিটাও বড় সংক্রামক। ওকে দেখলেই রোগীদের অর্ধেক রোগ দূরে পালায়। মহিতোষেরও তো এমনটাই হতো এতদিন, কিন্তু ইদানিং কি যে এক মন খারাপই ভর করেছে ওকে। কোনো কিছুতেই যেন মনটা কেমন সাড়া দিচ্ছে না আর। একেবারেই যে হাসেন না তা নয়, কিন্তু হাসলেও ওই এক প্রকার জোর করেই। আজও তার ব্যতিক্রম হলো না। সুকোমল ডাক্তার দূর থেকে ওকে দেখে হাত নেড়ে হাসি মুখে ওর দিকে এগিয়ে আসতেই মহিতোষও জোর করে এক চিলতে হাসি টেনে আনলেন ঠোঁটের কোণে। সুকোমল ডাক্তারের ওই সংক্রামক নির্মল হাসিটুকুও আজ মহিতোষকে ভেতর থেকে সংক্রামিত করতে ব্যর্থ হলো। সুকোমল কি খেয়াল করলেন বিষয়টা কে জানে। কথায় বলে ডাক্তারের চোখকে নাকি ফাঁকি দেওয়া যায় না। কথাটা যদি সবার ক্ষেত্রে সত্যি হয়, তাহলে হয়তো মহিতোষের অবসাদ সুকোমলের চশমার কাঁচ দুটোতে প্রতিফলিত হয়ে ধরা পড়ল তার অভিজ্ঞ চোখ দুটোতেও। বোঝা গেল না ঠিক। বাজারে সবজির চড়া দাম, ইলিশের মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া নিয়ে হালকা হাউতাশ, আইপিএল এ নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে সুগভীর আলোচনা, সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা নিয়ে হতাশা, ক্ষোভ আর একরাশ বিরক্তি উগরে দেওয়ার পর সুকোমল ডাক্তার মহিতোষকে বললেন, এই দেখো, আসল কথাটাই তো জানা হলো না। আরে, তোমার অবসর জীবন কাটছে কেমন? কি করছো সারাদিন? খুব নিশ্চিন্তে আছো নিশ্চয়। বৌদিও রেহাই পেয়েছেন রোজ সকালে অফিসের ভাত রেঁধে দেওয়া থেকে। তা এখন কি প্ল্যান? কিভাবে কাটাবে ভাবছো সামনের দিনগুলো? কথাগুলো বলে কি যেন ভেবে ফিক করে হেসে ফেললেন নিজেই। তারপর আবার বললেন, যুগের কি পরিবর্তন দেখেছো? আগেকার দিনে আমাদের বাবা কাকারা যখন রিটায়ার করেছেন, তাদেরকে কি কেউ জিজ্ঞাসা করেছে যে রিটায়ারমেন্টের পর তারা কি করবেন, কিভাবে সময় কাটাবেন? সবাই জানতো বিশ্রামের সময় ওটা। সেই কারণেই তো অফিস থেকে ছুটি পাওয়া, খবরের কাগজের পাতা উল্টিয়ে আর নাতি নাতনিদের মুখের দিকে তাকিয়েই দিন কেটে যাবে শান্তিতে। উপরি পাওনা হিসেবে মাঝে মধ্যে তীর্থযাত্রার সুযোগ তো আছেই। আর এখন দেখো, 60 বছরেও মানুষ কত ইয়াং, ভেতর থেকে টকবগিয়ে ফুটছে যেন তখনও। আজকালকার দিনে 60 আবার একটা বয়স হলো নাকি? এখনই কি সব ছেড়ে দেওয়া যায়? বরং এখনই তো জীবনের শুরু, নতুন একটা অধ্যায় শুরু হলো তোমার। বলে ফেলো, কি কি প্ল্যান আছে এই সেকেন্ড ইনিংসের জন্য? সুকুমার ডাক্তার থামলেন। কেমন যেন মনে হলো ওর কথাগুলো ঠিক ভালো লাগছে না মহিতোষের। প্রথম দিকে যখন ইলিশ মাছের দাম বা আইপিএল টিমের সিলেকশনের বিষয়ে কথা বলছিলেন, তখন কিন্তু মহিতোষের মুখে কোনো অস্বস্তি বা বিরক্তির ছাপ ছিল না।
বরং ছোট ছোট দু একটা মন্তব্য করছিলেন মাঝে মধ্যে। কিন্তু যখনই প্রসঙ্গটা ওর অবসর যাপনের দিকে চলে গেল, মহিতোষের মুখের পেশিগুলো কেমন যেন একটু শক্ত হয়ে উঠতে শুরু করলো। কপালের রেখাগুলো প্রকট হলো বোধহয় একটু বেশি। খানিক অহেতুক ব্যস্ততা দেখিয়ে যেন পালাতে চাইলেন মহিতোষ। অন্তত সুকোমল ডাক্তারের চোখে তো এমনটাই ধরা পড়লো। তবে কি কর্মজীবন থেকে বিরতি পেয়ে ভালো নেই মহিতোষ? কিন্তু কেন? আপাত দৃষ্টিতে ওর ভালো না থাকার কোনো কারণ নেই। সুন্দর সাজানো বাড়ি আছে, তাও আবার নিজের বানানো, একদম মনের মতো করে। ছেলে মেয়ে দুজনেই স্ব ক্ষেত্রে বেশ প্রতিষ্ঠিত। ছেলে ডাক্তার, কার্ডিওলজিস্ট, ব্যাঙ্গালোরের নামকরা এক সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। মেয়ে ব্যাংকে ভালো চাকরি করে, জামাই ইঞ্জিনিয়ার। ওরা কলকাতায় থাকে। মহিতোষরা কর্তা গিন্নিতে থাকেন এই সোদপুরে। যখন ইচ্ছে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসেন। 2 বছরে একবার করে ছেলের কাছেও যেতেন। এখন তো বছরে একবারও যেতে পারবেন, একবারের বেশিও যেতে পারবেন ইচ্ছে করলে। শ্রী সুদেষ্ণার সঙ্গে কোনোদিন ঝগড়াঝাটির কোনো আভাস পায়নি পাড়ার কেউ। সুদেষ্ণা এমনিতে বেশ শান্ত, মিষ্টি স্বভাবের মানুষ। দুইজনের ছোট সংসারে শান্তির অভাব থাকার কথা নয়। তবুও কেন মহিতোষকে দেখে তেমন সুখে শান্তিতে আছেন বলে মনে হলো না সুকোমলের? নাকি বুঝতে কোথাও ভুল হলো তার? ডাক্তারি করে করে শেষে কি সুখের মধ্যে অসুখ খুঁজে বের করার অভ্যাস তৈরি হয়ে গেল? নাকি অন্য কিছু? মহিতোষ সাইকেল ঘুরিয়ে নিয়ে কোনো মতে চলছে একরকম বলে সুকোমল ডাক্তারের কথায় নামকে ওয়াস্তে একটা উত্তর দিয়ে বাড়ির পথে চাকা ঘোরাতে প্যাডেলে চাপ দিলেন। সুকোমল ডাক্তার মুহূর্তখানেক চুপ করে দাঁড়িয়ে থেকে বাজারের দিকে পা বাড়ালেন ধীরে। ফিরতি পথে আরো 2-1 পরিচিত মুখের সম্মুখীন হতে হলো মহিতোষকে। এরা মহিতোষের রবিবার দুপুরে তাস খেলার বন্ধু। ইদানিং অবশ্য রবিবার বলে আলাদা কিছু নেই মহিতোষের জীবনে। সপ্তাহের প্রতিটি দিনই ওর কাছে ছুটির দিন এখন। কর্মজীবনের ব্যস্ততম দিনগুলিতে প্রচন্ড কাজের চাপে মাথা তোলার অবসরটুকু মিলত না যখন। কতবার বলেছেন কবে যে এই জোয়াল টানা শেষ হবে। মহিতোষ একটি সরকারি ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন। সেখান থেকেই কর্মজীবনের অবসান ঘটে তাঁর। কর্মজীবনে কাজের চাপ, উদ্বেগ, এখানে ওখানে পোস্টিং এর কারণে আনুষঙ্গিক চাপ কম ছিল না। সেদিক থেকে একরকম মুক্তি পেয়েছেন তিনি। তবুও যে কেন মুক্তির এই স্বাদ এমন বিস্বাদ লাগে আজকাল, তাসের বন্ধুদের দেখেও কোনো মতে দায়সারা করে 2-4টে কথা বলে বাড়ি ফেরার তাড়া দেখিয়ে আবার প্যাডেলে চাপ দিলেন মহিতোষ। বাড়ি এসে বাজারের থলিটা নামিয়েই ঘরে ঢুকে ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন তিনি। মাথায় ভিড় করে আসতে লাগলো কত কথা। এই তো কিছুদিন আগে ছুটির দিনে কতই না উৎসাহ নিয়ে বাজারে যেতেন মহিতোষ। বাজার করতে কখনো এতটুকু ক্লান্তি আসতো না তার। বাড়ি এসেই আবার লেগে পড়তেন অন্য কোনো কাজে। আর নেহাত কোনো কাজ না থাকলে সুদেষ্ণাকে কিছু একটা বলে একটু খেপিয়ে দিয়ে মুচকি মুচকি হেসে মজা দেখতেও মন্দ লাগতো না মহিতোষের। ইদানিং সেই মহিতোষ যেন হারিয়েই গেছেন কোথাও, নিজেই নিজেকে খুঁজে পান না আর। এই পরিবর্তনটা কিন্তু অবসর জীবনের শেষ দিন থেকে আসেনি, একটু একটু করে আসতে শুরু করেছিল সেই দিনটা থেকে, যেদিন নিজের একমাত্র ভাগ্নের বিয়েতে আনন্দ করতে গিয়েছিলেন মহিতোষ। ভাগ্নেকে ছোট থেকেই বড় ভালোবাসতেন তিনি।
যেদিন তার বিয়ের খবর পেলেন, পরম উৎসাহে জানতে চেয়েছিলেন সবকিছু। কোথায় বিয়ে হচ্ছে, কবে বিয়ে হচ্ছে, পাত্রী কে, কতজন নিমন্ত্রিত থেকে শুরু করে রিসেপশনের মেনুতে পোলাও থাকছে নাকি বিরিয়ানি সেটা অবধি। প্রয়োজন বুঝে নিজের মতামতও জানিয়েছিলেন অনেক জায়গায়। পাত্রী ভাগ্নের নিজের পছন্দের শুনে বলেছিলেন, ভালোই তো, তাহলে একে অপরকে ঠিকঠাক চিনে নিতে পেরেছে নিশ্চয়ই এতদিনে। পাত্রীর বাবা বাঙালি আর মা গুজরাটি শুনে হাসতে হাসতে জানতে চেয়েছিলেন, তা বাংলা বলতে টলতে পারে তো? না হলে এই কদিনে আমাদেরকে আবার গুজরাটি শিখতে হবে যে। আমি চেষ্টা চরিত্র কোণে কোনো মতে পেরে গেলেও তোর মামি কি পারবে? সে তো এত বছরে হিন্দিটাই ঠিকঠাক শিখে উঠতে পারলো না, এত হিন্দি সিনেমা দেখেও। ফোনে কথাগুলো বলতে বলতে আর চোখে সুদেষ্ণার মুখের দিকে তাকিয়ে দেখে নিচ্ছিলেন মহিতোষ। মেপে নেওয়ার চেষ্টা করছিলেন রাগের মাত্রাটা। গিন্নিকে গাল ফোলাতে দেখে মনে মনে মজা পাচ্ছিলেন খুব। তারপর অনেক জল্পনা কল্পনার ইতি টেনে অবশেষে উপস্থিত হয়েছিল সেই দিনটা। সবাই মিলে হৈ হৈ করে ভাগ্নের বিয়ে দিয়ে ঘরে আনলেন নতুন বৌমা। দেখে শুনে অঙ্কিতাকে বেশ পছন্দই হয়েছিল মহিতোষের। শিক্ষিতা, স্মার্ট, সুশ্রী। তার আদরের বাবলুর পাশে মানিয়েছিল ভালো। কিন্তু ছন্দপতন হলো নতুন বৌমার সঙ্গে আলাপ পর্বে। নতুন বউ বাড়িতে পা রাখা মাত্র বরণের পালা শেষ হতেই শুরু হলো আশীর্বাদ পর্ব। গিন্নির হাত থেকে অঙ্কিতার জন্য শখ করে কিনে আনা গয়নাটা নিয়ে তার হাতে তুলে দিয়ে তাকে আশীর্বাদ করার পর আলাপ পরিচয় সারতে গিয়ে হঠাৎই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো মহিতোষকে। কোথাও কিছু নেই, বৌমাটি পরিচয়ের প্রথম ধাপেই হঠাৎ বলে বসলো, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। ইউ রিটায়ার্ড লাস্ট মান্থ, রাইট? সেই প্রথম মহিতোষ রিটায়ারমেন্টের কথা শুনে কেমন যেন বিচলিত হয়ে পড়েছিলেন। বৌমা প্রথম আলাপে তাকে বলার মতন আর কোনো কথাই খুঁজে পেল না, তার কর্মজীবন থেকে অবসর নেওয়ার কথাটুকু ছাড়া। এখন তাহলে এটাই তার একমাত্র পরিচয় যে তিনি একজন অবসরপ্রাপ্ত মানুষ, একটা বেকার নিষ্কর্মা লোক। এতদিন পর্যন্ত কোনো নতুন মানুষের সঙ্গে আলাপচারিতায় অফিসের কথা, কাজের চাপের কথা একাধিকবার অবশ্যম্ভাবী হয়ে উঠে আসতো ঠিকই, কিন্তু এগুলোই আলোচনার একমাত্র বিষয়বস্তু হয়ে উঠত না। অথচ আজ নতুন বৌমার সঙ্গে প্রথম আলাপে ওর সম্পর্কে এই একটি মাত্র কথাই মাথায় এলো তার। আর কিছুই কি বলার ছিল না? কারো কি এখনো আর কিছুই ভাবার নেই ওর বিষয়? অঙ্কিতার বলা কথাটা কেমন যেন একটা আঘাতের মতন বুকে এসে লাগলো। বাবলু কি তার হবু স্ত্রীকে নিজের মামা সম্পর্কে বলার মতন আর কোনো কথাই খুঁজে পায়নি? তাহলে এই একটা কথা ছাড়া যে তার মামা এখন আর কাজ করেন না। বৌমার হাতে উপহারটুকু দিয়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে সবার পিছনে সরে এসে দাঁড়িয়েছিলেন মহিতোষ। এক মুহূর্তে মনে হয়েছিল এই ঘরটাতে একমাত্র তিনি একজন বাড়তি মানুষ, যার কোনো কাজ নেই, যিনি বেকার। বাকি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবার তাড়া আছে। ওরই উচিত সবাইকে আগে ছেড়ে দেওয়া আশীর্বাদ বা যে কোনো কাজের জন্য। উনি তো রিটায়ার্ড, ওর তো আর তাড়া নেই, সময়ের কোনো দামও নেই। এই বিশ্ব সংসারে যে কোনো কাজ সবার শেষেই ওর নাম্বার আসা উচিত এখন। কেউ জানে না, কেউ বুঝতে পারেনি, উনি নিজেও হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করে উঠতে পারেনি এখনো যে
ওই দিন ওই মেয়েটির সামান্য একটা কথা ওর মনের মধ্যে এতটা উথাল পাথাল শুরু হয়েছিল কেন? কি কারণে? সত্যি কি একটা কথা ওর ভেতরে এতটা পরিবর্তন এনে দিল? হ্যাঁ, দিলই তো। তা না হলে ওই দিনের আগে পর্যন্ত মোহিতোষ তো বেশ আনন্দেই ছিলেন। অবসর জীবন নিয়ে কিছু মাত্র মাথা ব্যথা তো ছিল না তার। রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গেই ভাগ্নের বিয়ের আনন্দে মেতে উঠেছিলেন তিনি। অথচ সেদিন, সেই মুহূর্তে সব আনন্দ যেন বিদায় নিল তার জীবন থেকে। এখন আর আগের মতো হাসতেও ইচ্ছে করে না। সুদেষ্ণা খাবারের থালা সাজিয়ে খেতে ডাকলেও তেমন খিদে অনুভব করেন না। আর রাতের ঘুমও আসে না বেশিরভাগ দিনই। মন যে কি চায়, কিসে যে সে একটু শান্তি পাবে, তা সে নিজেই ভেবে পায় না। এক সময় মনে হয়, তবে কি কর্মজীবন থেকে অবসর প্রাপ্তির এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় জীবন থেকে অবসর লাভ? এইসব আবোল তাবোল চিন্তার মাঝে ছেদ পড়ল সুদেষ্ণার গলার আওয়াজে। না, ঠিক কথা নয়। কি নিয়ে যেন নিজের মনেই গজগজ করে চলেছেন সুদেষ্ণা। অনেক অনিচ্ছাকৃতভাবেই কিছু কথা কানে এলো মোহিতোষের। বাজার থেকে আনা সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে তুলে রাখতে রাখতেই সুদেষ্ণা বলছেন, এই সংসারের জোয়াল সেই যে কাঁধে চেপেছে 22 বছর বয়সে, চোখ দুটো বন্ধ করার আগে অব্দি মুক্তি আছে আর? বয়স হচ্ছে, শরীর আর সবসময় সায় দিচ্ছে না দেখে কাজে একটু সাহায্য করার জন্য দুটো লোক রাখলাম, তাতেও কি মুক্তি পেলাম? আজ এ আসে না তো কাল ও আসে না। মাসের মধ্যে কদিন দুজনেই আসে একটা ডায়েরিতে লিখে রাখতে ইচ্ছে করে আমার। সংসারের মতো নিষ্ঠুর জায়গা আর দুটো নেই। এর থেকে অফিস কাছারি ঢের ভালো। তারা তো তাও বোঝে যে কর্মচারীদের এখন বয়স হয়েছে, এবার একটু বিশ্রাম নেওয়া উচিত বা দেওয়া উচিত। এই পোড়া সংসার বোঝে কিছু? আর এক হয়েছে এই অবুঝ লোকটা, সারা বাজার যেন ওকে তুলে আনতে হবে একদিনেই। আজ যে পুতুল আসেনি, সে খবরটা কি জানা নেই তার? এলে তো তার বাজার বেরোনোর আগেই চলে আসে। দিন বুঝে আজকেই এত বাজার আনতে হয়? বাজার ধুতে ধুতে কোমরে ব্যথা হয়ে গেল আমার। এখনো শেষ হলো না কাজ। থামেনি সুদেষ্ণা, আরো অনেক কিছু বলে চলেছেন আপন মনে। সারা জীবনের সব অভিযোগের ঝাঁপি খুলে বসেন তিনি এই সময়। নিজের মনেই সব ক্ষোভ উগরে দিয়ে আবার শান্ত হয়ে যান নিজেই। মোহিতোষ জানেন, একটু পরেই তার জন্য টেবিলে খাবার বেড়ে ডাক দেবেন সুদেষ্ণা। কই গো, হলো তোমার দেশ উদ্ধারের কাজ সারা? এবার খেতে আসবে তো নাকি? খাবার যে সব ঠান্ডা হয়ে গেল। তারপর নিজের খাবারটা বেড়ে নিয়ে এসে বসবেন পাশের চেয়ারটাতে। কথায় কথায় উঠে আসবে ছেলের কথা, মেয়ের কথা, ওদের ছোটবেলার কথা, ছোট নাতনিটার কথা। আর ঠিক তখনই হঠাৎ করেই আলো আলো হয়ে উঠবে সুদেষ্ণার মুখটা। তখন ওকে দেখে কে বলবে যে একটু আগেই জীবন সম্পর্কে এত ক্ষোভ উজাড় করে দিচ্ছিলেন এই মানুষটাই? তখন ওকে দেখে মনে হবে সংসারে ওর থেকে সুখী মানুষ বোধহয় আর একটিও নেই কোথাও। মোহিতোষ হঠাৎ খেয়াল করলেন সুদেষ্ণার কথাগুলো শুনতে শুনতে কখন যেন নিজের এতক্ষণের দুঃখের সব ভাবনা মাথা থেকে উধাও হয়ে গেছে তার। আচ্ছা, আগে কখনো সুদেষ্ণার এই কথাগুলো তো মন দিয়ে শোনেননি মোহিতোষ। কখনো শুনেননি, কোনো দিনও না। শোনার মতো মনেই হয়নি কখনো। তাহলে আজ হঠাৎ শুনছেন কেন রাগের মাথায়? আপন মনে কি গজগজ করে চলেছে সুদেষ্ণা? এতদিন কি এসব শোনার অবসর পাননি মোহিতোষ, নাকি শোনার কোনো দায় ছিল না তার?
নিজেকে সবসময় প্রচন্ড ব্যস্ত আর ততোধিক গুরুত্বপূর্ণ একজন মানুষ ভাবতে ভাবতে এইসব তুচ্ছ বিষয়ে মনোযোগ দেওয়ার মতো ফালতু কাজ করতে কোথাও কি সম্মানে বাধ্যতার? আজ ব্যস্ততাও বিদায় নিয়েছে মহিতোষের জীবন থেকে, আর সঙ্গে করে মাত্রাতিরিক্ত অহংকার বোধটুকুও নিয়ে গেছে বোধহয়। তাই হয়তো আজ সুদেষ্ণার গজগজ করে চলা কথাগুলো পাশের ঘরে চুপচাপ বসে শুনে যেতে মন্দ লাগছে না তার। আশ্চর্যের বিষয়, রাগও হচ্ছে না সুদেষ্ণার ওপর, ওকে বেখেয়ালি বলে অভিযুক্ত করার কারণে। বরং অদ্ভুত একটা উপলব্ধি হচ্ছে যেন আজ নিজের ভেতরেই সুদেষ্ণার কথাগুলো শুনতে শুনতে। সংসারের চাপে সুদেষ্ণার এই নিজের মধ্যে অভিযোগের পাহাড় গড়ে তোলা আবার পরক্ষণেই সব ভুলে গিয়ে মনের গভীরে আনন্দের কুলকুল স্রোত ভাসানোর আগে অনেকবার দেখেছেন মহিতোষ। কিন্তু দেখেছেন শুধু বাইরের চোখ দুটো দিয়ে। এতদিনে তার অন্তরের চোখ দুটো খুলে গেল বুঝি। আজ মহিতোষের মনে হচ্ছে ওর এই সুদীর্ঘ কর্মজীবনের থেকে সুদেষ্ণার সুদীর্ঘ সংসার জীবন ওকে হাতে ধরে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে চিরকাল। ওকে এই নীল গ্রহের সুখ দুঃখ সবটুকু নিয়ে বেঁচে থাকার উপযোগী করে গড়ে তুলেছে তিলে তিলে। অবসর কি বস্তু ওকে কখনো জানতে দেয়নি এ সংসার, তাই নিজেকে কখনো অপ্রয়োজনীয় বলেও মনে হয়নি সুদেষ্ণার। মুখে হয়তো অনেকবার বলেছেন, এই সংসারে আমার কি দাম, আমি তো দাসী হয়ে থেকে গেলাম চিরকাল, সবার সঙ্গে শুধু কাজের সম্পর্ক। কিন্তু এই কাজের সম্পর্ক কথাটুকুই ওকে বারবার বুঝিয়ে দিয়েছে যে ওর কাজ ফুরোবে না কোনোদিন, আর তাই ওর প্রয়োজনও ফুরোবে না এ সংসারে। মহিতোষ ভাবেন, সত্যি তো, এত কাজের তো আছে সংসারে, কত কাজ, ব্যাংকের হিসেব নিকেশ ছাড়া তার জন্য তো হাজারো কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে সংসারের আনাচে কানাচে। তারা তো তাকে অবসর দিতে চায় না, তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন, আর মনে মনে ভাবছেন তিনি বেকার নিষ্কর্মা, তার বুঝি কোনো কাজ নেই আর। একটু হালকা লাগছে মহিতোষের। এক এক করে মনের গভীর থেকে উঠে আসছে পুরনো স্মৃতিরা। কাজের জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিগুলো সব এক এক করে উপরে উঠে আসছে কোন অতল থেকে। মন ভালো হচ্ছে একটু একটু করে। সেই স্মৃতিগুলো মনে করে মহিতোষের ঠোঁটের কোণাতেও অজান্তেই ফুটে উঠেছে একটা হাসির রেখা। ঠিক যেমন খেতে বসে ছোট ছেলে মেয়েদের ছোটবেলার কথা বলতে বলতে একটা মৃদু হাসির রেখা ফুটে ওঠে সুদেষ্ণার ঠোঁটের কোণায়। ওর মুখটা কেমন আলো আলো হয়ে ওঠে তখন। আচ্ছা, মহিতোষের মুখটাও কি ওই রকম আলো আলো দেখাচ্ছে এখন? পাশের ঘর থেকে চিৎকার করে ডাকেন সুদেষ্ণা, কি গো, তোমার স্নান হলো নাকি ইজি চেয়ারে গা এলিয়ে বসেই আছো তখন থেকে? খেতে দেবো যে এবার, স্নানটা সেরে এসো, আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসি ততক্ষণ, কখন থেকে পড়ে আছে মেশিনে। মহিতোষ পায়ে পায়ে স্ত্রীর পাশে এসে দাঁড়ায়, বলেন, থাক, ওগুলো আমি মেলে দিচ্ছি, তারপর স্নান করতে যাব। তুমি 2 মিনিট পাখার তলায় বসো, তারপর খেতে দিও। কাল থেকে ভাবছি তোমার ছাদ বাগানের গাছগুলো দেখাশোনার দায়িত্বটা আমিই নেব। সেদিন বলছিলে না গাছগুলো মেয়ের কোন বান্ধবীকে দিয়ে দেবে, আর নাকি পেরে উঠছো না যত্ন করতে? দিতে হবে না, রেখে দাও, যত্নটা আমিই করব। ফুল ফুটলে শুধু তোমার মুখটাই আলো আলো হবে, ও আমার সহ্য হবে না, আমিও ওই আলোর ভাগ চাই। হেসে ওঠেন মহিতোষ। অনেকদিন পর এমন প্রাণ খুলে হাসেন তিনি।
সুদেষ্ণা অবাক চোখে তাকিয়ে থাকেন এত বছরের চেনা সঙ্গীটির মুখের দিকে। জানতেও পারেন না কোন অজানা জাদুমন্ত্রে তিনি তার কর্তার অন্তরে আনতে পেরেছেন সেই পরিবর্তন। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।